এতটা হিংস্র হতে নেই বিস্ট। আপনাকে আমার ভীষণ ভয় করছে। থমকে দাঁড়িয়ে আছেন মাফিয়া বিস্ট। নিখাদ সৌন্দর্যমণ্ডিত বাদামি চোখজোড়া তার। ডুবে আছে এক দুর্বোধ্য নিগূঢ়তায়। মানবীর হুটহাট স্নিগ্ধ বাক্যবাণে মুহূর্ত ব্যয়ে নিজেকে হারালো রুড মানব। বাক্যবাণের অভিঘাতে অন্তঃকোণে এতক্ষণ যাবৎ দাউ দাউ করে জ্বলতে থাকা উন্মত্ত দাবানলে বোধহয় মুহূর্তের ব্যবধানে নেমে এলো এক পশলা স্নিগ্ধ বৃষ্টি। পাহাড়সম দেহখানা নিথর হলো তার। বক্ষপিঞ্জরে আটকে থাকা বেয়াদব অঙ্গটা হারালো নিজের বিন্যস্ত গতির ঢেউ। তার নিষ্পলক দৃষ্টিযুগল আটকে আছে সম্মুখে দাঁড়িয়ে থাকা রমণীর পেলব মুখাবয়। আর রমণী, সে কাঁপছে। থরথর করে কাঁপছে তার ক্ষুদ্র বদন। রুডমানবের রুক্ষ কপোলদ্বয়ে স্থির হয়ে থাকা সপ্তদশীর কোমল হাত দুটো কেমন মৃদু কম্পনে বারবার নড়বড়ে হচ্ছে। সুউচ্চ দাম্ভিক পুরুষের গাল দুটো নাগাল পেতেই যেন বড্ড বেগ পোহাতে হচ্ছে তাদের। বোকা মানবীর আর ধৈর্যে কুলোচ্ছে না। কোমল হাত দুটোয় অসামান্য অসারতা ভর করায় তা ধীরলয়ে রুডমানবের কপোল হতে গড়িয়ে নামতে চাইল বোধহয়। আর অমনি রমণীর তুলতুলে হাত দুটোর উপর চাপ পড়ল জোরালো। চোখের পলকে রুডমানবের শক্তপোক্ত হাত দুটোর রুক্ষ তালুদয় কেমন আঁকড়ে ধরল মাহির নরম তুলতুলে হাত দুটো। তখনই ভরকায় মাহি। ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে রয় মুগ্ধর পানে। বুক কাঁপছে বোকা মেয়েটার। অন্তঃকোণে ভয় জমেছে ভীষণ। অপরিচিত লোকটাকে প্রাণে বাঁচাতে গিয়ে ঘটে যা এসেছে তাই করেছে বোকা মানবী। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নির্দয় লোকটাকে থামিয়েছে এক মুহূর্তের জন্য। তবে এবার যে ভীষণ ভয় করছে তার। লোকটাকে থামানোর অপরাধে তাকে যদি মেরে বসে এখন। দুশ্চিন্তায় জর্জরিত সপ্তদশীর তনুমন। শুকনো ফাঁকা ঢোক গিলে আমতা আমতা করতে উদ্যত হতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধর ভারী ঠান্ডা কণ্ঠ। কি বলে ডাকলি তুই আমায়? রমণীর পেলব মুখাবয়ে সহসা আধার নামল অমাবস্যার। চোখ দুটো যত্রতত্র নুয়ে গেল জমিনে। জিভের ডগা বাকশূন্য তার। গলার কাছটা হুট করে অমন ব্যথা করছে কেন কে জানে। অন্তঃকোণে কেমন চিনচিন করছে। সম্মুখ থেকে মুগ্ধ এবার হাত বাড়ালো। শক্ত হাতের রুক্ষ আঙুলগুলো আলগোছে মানবীর চুলের ভাঁজে নিয়ে গিয়ে চুলগুলো খানিক মুঠোবন্দি করল রুড মানব। পরপরই নিজের বলিষ্ঠ হাতের এক হ্যাচকা টানে ক্ষুদ্র মানবীকে টেনে নিয়ে এলো অত্যন্ত সন্নিকটে। হাতের জোর বাড়িয়ে রমণীর পেলব মুখখানা সামান্য উঁচিয়ে ঘাড় ঝোঁকায় মুগ্ধ। সন্দিষ্ট কুঞ্চিত দৃষ্টিজোড়া একত্রে ডোবালো রমণীর হরিণী আখিদ্বয়। এক প্রকার স্তব্ধ কণ্ঠে শুধালো, হোয়াট ডিড ইউ সে দেন? সে দ্যাট অ্যাগেন। মাহি নিশ্চুপ। চোখে আটা চশমাটা এলোমেলো তার। স্বচ্ছ কাজ ভেদ করে ছলো ছলো দৃষ্টিযুগল তাকিয়ে আছে সুদর্শনের পানে। এক মুহূর্তের জন্য দিন দুনিয়া ভুলে গেল মাহি। অক্ষিপটের কাল্পনিক দৃশ্যপটে ফের উত্থাপিত হলো অতীতের কিছু টুকরো টুকরো স্মৃতি। চাচাতো বোন রুহিয়াপুর শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে হুট করেই এক ভিনদেশি অপরিচিত লোকের সাথে ধাক্কা খাওয়া। প্রথম দর্শনে ভিনদেশি রুডমানবের ওই বাদামি চোখ দুটোর ভয়ে সিটিয়ে যাওয়া। পরিচিতি পর্বে ভিনদেশিকে ঘিরে রেহান দুলাভাইয়ের পক্ষ থেকে শুনতে পাওয়া কয়েকটা বাক্য। ওর নাম মির্জা সায়ান মুগ্ধ, আমার দুঃসম্পর্কের মামাতো ভাই। সাউথ কোরিয়ার একটা বিখ্যাত মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছে। পাশাপাশি ও কিন্তু একজন অ্যাথলেট। সেদিন প্রথমবারের মতো ভিনদেশি সুদর্শনকে দেখে মনে মনে খানিকটা চমকে যাওয়া। দ্বিতীয় দর্শনে অজান্তে বলা বোকা বাক্যের পরিণামে শক্ত হাতের জোরালো থাপ্পড় খাওয়া।
তৃতীয় দর্শনে কলেজ ক্যাম্পাস থেকে কোনোরূপ বলা কওয়া ছাড়াই হুটহাট শব্দদোষীকে কাঁধে করে তুলে নিয়ে আসা। সারা রাত ফোন কলে থেকে বিনা বাক্য ব্যয়ে শব্দদোষীর প্রতিটা নিঃশ্বাসে শব্দ শোনা। বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়ে সেখানে সকলের সম্মুখে প্রথমবারের মতো ভিনদেশি সুদর্শনের মুখ থেকে নির্গত আমার চাশমিশ সম্বোধন শুনে খানিকটা মুগ্ধ হওয়া, সদ্য হৃদয় ভাঙা অন্তর্মুখী নতুন করে আবারও কারো প্রতি সামান্য দুর্বল হওয়ার কট্টর উপলব্ধি, সবটাই যেন জীবন্ত আকারে স্পষ্ট দৃশ্যপটে ভাসছে মাহির, যার জের ধরে ঠোঁটের কোণে অজান্তেই মুচকি হাসি ফুটল রমণীর। বেভুলার ন্যায় বিমুগ্ধ নয়নজোড়া সুদর্শনের পানে তাক করে রেখে কোমল বাঁ হাতটা ফের সম্মুখে বাড়াতে উদ্যত হলো। ঠিক তখনই বোকা মানবীর কল্পিত দৃশ্যপটের দেয়ালে ভেসে উঠল বাবার মলিন মুখখানা, ভেসে উঠল রুড মানবের দ্বারা অপমানিত হওয়ার প্রতিটা ক্ষণ, পরিবার হারানোর যন্ত্রণার কাতরানি, ভেসে উঠল নির্দোষ হওয়া সত্ত্বেও মাফিয়া বিস্টের হাতে নির্মম অত্যাচারের শিকার হওয়ার দিনগুলো। সেই সঙ্গে মনে পড়ল হিংস্র মানবের হিংস্রাত্মক কর্মকাণ্ডগুলো। কথায় কথায় রক্তপাত, খুন খারাপি, ক্ষমতার অহংকার, এক বিদঘুটে কালো জগৎ ইত্যাদির কথা মনে পড়তেই রমণীর অন্তঃকোণে সদ্য পরিস্ফুটিত হওয়া মুগ্ধতার দেয়ালে চির ধরল যেন। এক অদৃশ্য ক্ষমতা বলে কল্পনা থেকে মুহূর্তেই ছিটকে বেরিয়ে এলো মাহি। ছলো ছলো চোখ দুটোর কার্নিশ বেয়ে গড়ালো কয়েক ফোঁটা অশ্রুকণা। সহসা বাড়িয়ে দেওয়া হাতটা নামিয়ে আনলো মাহি, দৃষ্টি সরালো এদিক ওদিক। রুডমানব স্থির দৃষ্টিতে এক অদ্ভুত নমনীয়তা ঢেলে মেয়েটার মুখের উপর চোয়াল নামালো আরেকটু। কণ্ঠ খাদে নামিয়ে সন্দিহান গলায় আওড়ালো, কথা বল সিগনোরা, তুই কি আমায় আমার বলে ডাকলি? গলা ধরে এসেছে মাহির। মুহূর্তের প্রবাহে উত্থাপিত মুগ্ধতার মোহজালে আর আটকে নেই সে। তাই তো কেমন গম্ভীর মুখে প্রসঙ্গ এড়াতে আওড়ালো, কিচ্ছু না, ছাড়ুন আমায় বিস্ট। শুনল না মুগ্ধ, উল্টো অস্থির হলো ক্রমশ। বিচক্ষণ মস্তিষ্ক এক মুহূর্তের জন্য নিজেদের কার্যক্ষমতা হারালো। অবচেতন মন বাড়ালো নিজের পাগলামি। অস্থির ভঙ্গিতে তখনই মানবীর চুলগুলো ছেড়ে দিয়ে পরপরই দুই হাতে রুক্ষ আঁচলায় আটকে নিল মাহির ক্ষুদ্র সুশ্রী মুখখানা। মুখাবয়ে এক প্রকার অদৃশ্য প্রশান্তি লেপ্টে উন্মত্ত কণ্ঠে শুধালো, তুই তুই আমায় আমার বললি? সত্যি? আমি আমি তোর? সত্যি সিগনোরা, তুই আমায় তোর বললি? আমি আমি তোর সিগনোরা, আমায় তুই তোর? আমি। বাক্য বড্ড এলোমেলো মাফিয়া বিস্টের। ক্ষণে ক্ষণে জিভ ঠেলে ভেজাচ্ছে অধর। সর্বাঙ্গের অমন অস্থিরতার প্রবাহে হিতাহিত জ্ঞান হারাচ্ছে বলিষ্ঠ পুরুষ। রমণীর পেলব মুখখানার উপর থেকে হাত সরিয়ে কেমন এলোমেলো কায়দায় চুলকাচ্ছে নিজের চুল। সেকেন্ডের প্রবাহে ফের স্থির রমণীর পানে অগ্রসর হতে গিয়ে পদযুগল থামায় মুগ্ধ। উন্মাদের ন্যায় একাধবার তাকায় আশেপাশে, চারপাশে গার্ডদের অভাব নেই। নতমুখে দাঁড়িয়ে আছে বেচারারা। অদূরে জমিনে কোমর ঠেকিয়ে পড়ে থাকা হিমাংশুরায় হতবম্ব। কেমন হতবিহল দৃষ্টে তাকিয়ে দেখছে রুশদি কিংয়ের পাগলামি। মুগ্ধ থামল না, উল্টো বেপরোয়া ন্যায় রমণীর পানে এগিয়ে এসে এক ঝটকায় রমণীকে তুলে নিল কাঁধে। পায়ের গতিতে অ্যাথলেটিক ভাবস্রোত বসিয়ে তখনই ছুটল মুগ্ধ। মেয়েটা যে কাঁধে পড়ে আছে সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই তার। সে তো ছুটছে। এদিকে মুগ্ধ রমণ পাগলাটে কাণ্ডে হতাশ মাহি। ফোঁস করে নিঃশ্বাস ফেলা ছাড়া আর কোনো কাজ নেই তার। মধ্যবয়স্কের হতবিহল দৃষ্টিপট হতে সদ্য আড়াল হয়েছে মাফিয়া বিস্ট, অথচ মধ্যবয়স্কের মাঝে তেমন কোনো হেলদোল নেই। তিনি কেমন ঠায় বসে রয়েছেন ধুলো পড়া জমিনে।
ওদিকে নিচতলার প্রশস্ত বারান্দার সুবিশাল গোলাকৃতি ভীমের আড়াল হতে এতক্ষণে মাথা বের করে খানিক উকি দিলেন সুদীপা রায়। রুডমানবের ভয়ে যেভাবে গা লুকিয়ে দাঁড়িয়েছিলেন মানুষটা, যেন সাক্ষাৎ যমের ভয়ে লুকিয়ে থাকা নগণ্য সৈন্য। সুদীপা রায় ধীরলয়ে ভীমের আড়াল হতে বের হলেন। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালেন স্বামীর সন্নিকটে। ঘাটটা বার কয়েক দুই ধারে ঘুরিয়ে ঘুরিয়ে সতর্ক হলেন তিনি। পরক্ষণে স্বামীর পাশে এক হাঁটু গেড়ে বসলেন কোনো মতে। হিমাংশু রায়ের হেলদোলনি সম্মুখে তাকিয়ে আছে তো আছেই, তার এহেন হাবভাবে কপাল গোটালেন সুদীপা রায়। খানিক দোনামোনা করতে করতে আলতো করে হাত উঠিয়ে রাখলেন স্বামীর কাঁধে। সামান্য গলা খাকারি দিয়া ওড়ালেন, কি হয়েছে তোমার? আর কতক্ষণ এভাবে বসে থাকবে? চলো, উঠে পড়ো, চান করে না হয় পুজোর ঘরে যাবে। এবারেও ভাবাবেগে পরিবর্তন ঘটেনি হিমাংশু রায়ের। দৃষ্টিজোড়া সম্মুখে ঠাঁই নিবদ্ধ রেখে প্রত্যুত্তরে কেবল নির্লিপ্ত কণ্ঠে আওড়ালেন, দেখলে সুদীপা? সহসা দৃষ্টি ক্ষুদ্র করলেন সুদীপা রায়। স্বনিগ্ধ গলায় পরপর প্রশ্ন ছুড়লেন, কি? হিমাংশু রায়ের কণ্ঠ ভারী, মুখাবয়বে ভীষণ হতবাকতার ছাপ। ওই একই মুখ, একই তেজ, একই রকম হুঙ্কার। আজ ওকে দেখে মনে হলো আমি যেন আবারও ৩১ বছর পেছনে চলে গিয়েছি। মনে হলো নিজের চোখের সামনে সেই মাফিয়া কিংকে দেখছি। আশ্চর্য, দুটো মানুষের মধ্যে এত মিল কি করে হয় সুদীপা? বোধগম্যতায় মুখ কুঁচকালেন সুদীপা রায়। অত্যন্ত বিরক্তির মেজাজে বলেই বসলেন, রক্ত বলে কথা, একই গান গাইবে না? ধীরলয়ে চোখ দুটো বুজে নিলেন হিমাংশু রায়। মুহূর্ত ব্যয়ে অক্ষিপটে দৃশ্যপটে ছড়ালেন অতীতের খণ্ডাংশ, যেথায় স্পষ্ট দেখা যাচ্ছে ভিনদেশি সুদর্শনের নিস্তেজ দেহের সম্মুখে বসে কাঁদতে থাকা যুবক হিমাংশু রায়কে। দুই হাতে বারবার নিস্তেজের পা দুটো ছুঁয়ে দিচ্ছেন তিনি, চাইছেন ক্ষমা। সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছানোর ক্ষমা। মুহূর্তেই বুক চিরে ফের এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো হিমাংশু রায়ের। চোখ দুটো বুজে রেখেই অস্ফুটে শুধালেন, আপনি মরে গিয়েও বেঁচে আছেন, হয়তো অন্য কারোর রূপে, তবে আছেন নিশ্চয়ই। থামলেন হিমাংশু রায়। চোখ দুটোর পর্দা সরিয়ে ঘাড় উঁচিয়ে তাকালেন অদূরের ৩ তলার করিডোর পানে। ওই যে দেখা যাচ্ছে বেপরোয়া যুবককে, কেমন উন্মত্তের ন্যায় ছুটছে মেয়েটাকে কাঁধে নিয়ে। তৎক্ষণাৎ বাঁকা হাসলেন বিচক্ষণ মধ্যবয়স্ক। অধর কামড়ে বিড়বিড়িয়ে ফের আওড়ালেন, যেই ভুল গত ৩১ বছর আগে আপনি করেছিলেন, দ্য লেট রুশদি কিং ভিনসেন্ট রোমানিও ওরফে মির্জা শায়ান রোমানিও, আজ ঠিক একই ভুল আপনার ছেলেও করছে। যাকে আমি নিজ হাতে নির্দয় মানব হিসেবে দীক্ষিত করেছিলাম, আজ সে না চাইতেও নিজের দুর্বলতা জাহির করেছে। অবশেষে বাপকা বেটা প্রমাণ করল, তারও হৃদয় আছে, তারও দুর্বলতা রয়েছে। যেই দুর্বলতা আপনাকে রাশিয়ান গোরস্থানের কবর অবধি পৌঁছে দিয়েছে, দেখা যাক ওই একই রকম দুর্বলতা আপনার ছেলেকে কোথায় নিয়ে দাঁড় করায় ভিনসেন্ট। ও সরি, মাই মিস্টেক। ইউ শুড বি মির্জা শায়ান রোমানিও। হাই হাই, নাম উচ্চারণ করলাম বলে আমাকেও মেরে দেবে নাকি তারা? বলেই বাঁকা হাসলেন হিমাংশু রায়। দুই হাত পেছনে ঠেকিয়ে বসলেন আয়েশ করে। ঘাটটা সামান্য বাঁকিয়ে পেছনে তাকালেন তিনি। দৃষ্টি ঠেকালেন হতবম্ব স্ত্রীর পানে। দক্ষ কৌশলী কায়দায় আওড়ালেন, যাও গিন্নি, মেয়েকে গিয়ে তৈরি করো, খুব শীঘ্রই তার নামের পাশে জমিদার বাড়ির পুত্রবধূর তকমা বসবে। তবে তবে সুদীপা রায়ের পাল্টা প্রশ্ন। তা শুনে ফের খেকিয়ে হাসলেন হিমাংশু রায়।
হলদেটে দাঁতগুলো বাইরে এনে চাপা স্বরে শুধালেন, তবে শাড়ি 2টা কিনো। একটা লাল, যেটা গায়ে জড়িয়ে বিয়ের পিঁড়িতে বসবে আমাদের মেয়ে। অন্যটা সাদা, যেটা পরে বাড়ির উঠোন মাড়াবে স্বামীর প্রয়াত হবার শোকে। সহসা গম্ভীর হলেন সুদীপা রায়। 2 হাত আলগোছে বাঁধলেন বুকের কাছে। খানিক বাদে কিছু একটা মনে পড়ে যাবার ভঙ্গিতে হুট করেই আওড়ালেন, কিন্তু বিয়েটা হবে কোন রীতিতে? অধীর তো সনাতনী নয়, ও তো। চটজলদি বসা ছেড়ে উঠে দাঁড়ালেন হিমাংশু রায়। গা থেকে ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে ভাবরেশীন ভঙ্গিতে স্ত্রীর কথা মাঝপথে আটকে দিয়ে বলে উঠলেন, হ্যাঁ জানি, ও কোনো ধর্মে বিশ্বাসী নয়। তবে খ্রিস্টান বাপের ছেলে যেহেতু আজ না হয় কাল নিজের ধর্ম পালন করবেই। তাছাড়া আমাদেরও সব ধর্ম অধর্ম নিয়ে কথাবার্তা বাড়িয়ে লাভ নেই। আমাদের যা দরকার তা পেলেই হলো। আজকাল তো আবার কাগজেও বিয়ে হয়। নীরুর সঙ্গেও না হয় সেভাবেই হবে। শ্বাস ফেললেন হিমাংশু রায়। পদযুগল সম্মুখে বাড়িয়ে স্নিগ্ধ গলায় ফের স্ত্রীকে প্রশ্ন ছুড়লেন, নীরু কোথায়? পদ্মবিলে। রুডমানবের ব্যস্ত পদযুগল ছুটে এসে আচানক ঢুকল নিজের কক্ষে। পথিমধ্যে বাহাতের জোরালো ধাক্কায় অত মোটা ভারী দরজাটা লাগিয়ে দিল এক ধাক্কায়। বিকট শব্দে তখনই আঁতকে ওঠে মাহি। ভীত সন্ত্রস্ত ভাবাবেগে সহসা খামচে ধরে রুডমানবের উন্মুক্ত পিঠ। মুগ্ধ সেসবে বেখেয়ালি। চটপট কদমে খানিকটা এগিয়ে এসে আচমকা রমণীকে কাঁধ হতে নামিয়ে আনে রুডমানব। সপ্তদশীর দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি তৎক্ষণাৎ স্থির হতে না পারার দুঃখে সামান্য ঢলে পড়তে গেলেই সহসা নিজের বলিষ্ঠ 2 হাতের দৃঢ় বন্ধনে রমণীকে আগলে নেয় মুগ্ধ। ব্যাপক অস্থিরতায় মাহির চোখে চোখ রেখে আবেদন জুড়ল, আমায় আরেকবার আমার বলে ডাক না পিচ্চি, আরেকটা বার ডাক। এতক্ষণে কিছুটা স্থবির হলো মাহি। অনড় দৃষ্টিজোড়ার সম্মুখে তাক করে ডান হাতখানা উঁচিয়ে আলতো করে রাখল রুডমানবের বুকের কাছে। শান্ত কণ্ঠে শুধালো, আপনি একটু শান্ত হন বিস্ট। কথাটা মানতে নারাজ মাফিয়া বিস্ট। তখনই রমণীর পেলব মুখখানা 2 হাতের রুক্ষ আঁচলায় নিয়ে ঘাড় ঝুঁকিয়ে কপালে ঠেকালো কপাল। শুকনো ফাঁকা ঢোক গিলে অস্থির কণ্ঠে বলে উঠল, হুম, আই কান্ট অ্যান্ড আই ওন্ট। আই জাস্ট ওয়ানা হিয়ার ইউর ওয়ার্ডস। জাস্ট কল মি সিগনোরা। জাস্ট ফাকিং কল মি। শুধু আরেকটা বার আমায় আমার বলে ডাক পিচ্চি। যুবকের এহেন অস্থিরতায় অতিষ্ঠ মাহি। অনীহায় 2 হাতে ঠেলছে রুডমানবের বুক। অথচ কাণ্ড দেখো, যুবক নড়ছেই না সম্মুখ হতে। উল্টো বেপরোয়া ভঙ্গিতে রমণীর সম্পূর্ণ মুখমণ্ডলে লেপটে দিচ্ছে সিক্ত চুম্বনের ছাপ। মানবীর ধৈর্যের বড্ড অভাব আজ। অনিচ্ছা সত্ত্বেও কপাল গুছিয়ে হুট করেই বলে বসল, ছাড়ুন বিস্ট। ছোট ছোট সিক্ত চুম্বন লেপন করতে মত্তমুগ্ধ। ব্যাপক আবেদন জুড়ে আওড়ায়, তুই বল আমি তোর, আরেকবার বল না সিগনোরা। নাক ফুলিয়ে চোয়াল শক্ত করল মাহি। জিভের ডগায় মিথ্যে বুলি বসিয়ে পরপরই প্রত্যুত্তর করল, হ্যাঁ আপনি আমার, আমার বিস্ট। ফের থমকায় মুগ্ধ। থামায় নিজের উৎকট পাগলামি। হুট করেই যুবকের পাহাড়সম দেহটায় মৃদু কম্পন বইছে যেন। বলিষ্ঠ হাত দুটোর ঝংকার স্পষ্ট টের পেল মাহি। অবদের ন্যায় চেয়ে রইল কেবল। এদিকে মাফিয়া বিস্টের বেহাল দশা। কাঁপতে কাঁপতে পেছালো কদম। অবিশ্বাস্য প্রাপ্তিতে প্রশান্তির বদলে স্তব্ধতা বেড়েছে তার। অত্যাধিক আনন্দে ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা নিয়ে বড্ড সন্দিহান মাফিয়া বিস্ট। একবার 2 ঠোঁটের মধ্যাকার দূরত্ব বাড়িয়ে হাঁ করে নিঃশ্বাস ফেলছেন। আরেকবার উন্মাদের ন্যায় চুলকাচ্ছেন চুল।
আরেকবার এগিয়ে এসে ঠেসে চুমু দিতে চাইছেন মেয়েটার নরম তুলতুলে গালে। তবে পরক্ষণেই কি মনে করে যেন থেমে যাচ্ছেন রুড মানব। মাহি নির্লিপ্ত চোখে দেখছে লোকটার পাগলামি। সে অজ্ঞ নয়, বেশ বুঝতে পারছে রুড মানবের অভ্যন্তরীণ অনুভূতি। তবুও যেন তা দেখেও অদেখায় মত্ত মানবী। গম্ভীর মুখে দুই হাত বুকের কাছে বেঁধে নিয়ে মুখ ঘোরায় অন্যত্র। ঠিক তখনই রুড মানব এগিয়ে এলো তার সম্মুখে। শক্ত হাতের বলিষ্ঠ চাপায় আঁকড়ে ধরল মাহির নরম তুলতুলে বাহুদয়। অতঃপর মেয়েটাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে গেল মুগ্ধ। টানতে টানতে মানবীর ক্ষুদ্র বদনখানা আলতো করে বসালো মখমলি বিছানার কোলে। পরপরই সপ্তদশীর দোদুল্যমান পায়ের সন্নিকটে মেঝেতে গা ঠেকিয়ে বসল মুগ্ধ। তার এরূপ কাণ্ডে কপাল গোছায় মাহি। তড়িৎ পা দুটো যুবকের সম্মুখ হতে সরাতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। এক হাতের বলিষ্ঠ থাবায় তৎক্ষণাৎ আঁকড়ে ধরল মাহির নরম পা দুটো। মুহূর্তেই স্থির মানবী, হকচকানো কণ্ঠে আওড়ায়, "কি করছেন আপনি? এভাবে পায়ের কাছে বসলেন কেন? উঠুন বলছি।" শুনল না মুগ্ধ। উল্টো নিজের বলিষ্ঠ হাতখানা আলতো করে উঠিয়ে আনল মাহির গাল বরাবর। এক অদ্ভুত সরল স্বীকারোক্তিতে আওড়াতে লাগল, "আমার সিগনোরা, তুই আমার, তাই না? তুই শুধু আমার, তাই তো? আর আমি তোর, শুধু তোর। তুই বললি না আমি তোর? হ্যাঁ হ্যাঁ, আমি শুধু তোর। তোকে আমি রানী বানিয়ে রাখবো সিগনোরা, রুশদি কিংডমের রানী। তোর পায়ের কাছে গোটা দুনিয়ার সকল সুখ শান্তি সব নিয়ে আসবো আমি। তোর মুখ ফুটে কিছু চাওয়ার আগে সব কিছু তোর হবে সিগনোরা। তুই শুধু রাজ করবি আমার উপর, আমার কিংডমের উপর।" থামল মুগ্ধ। আচমকা মানবীকে অবাক করে দিয়ে মাথা রাখল তার কোলে। এহেন ঘটনার আকস্মিকতায় জড়সড় ভাব ধরল মাহি। ক্ষুদ্র বদনখানি মোচড়াতে লাগলো কেমন। ওদিকে যুবকের বলিষ্ঠ বাঁ হাতটা তখনই আটকে নিয়েছে মেয়েটাকে। অন্য হাত আচানক রমণীর ডান হাতের কোমল কবজিসন্ধি আঁকড়ে ধরে টেনে ঠেকালো নিজের মাথার উপর। নিজ হাত দিয়েই রমণীর হাতখানা বুলাতে লাগলো নিজের এলোমেলো বাদামি রঙা সিল্কি চুলগুলোর উপর। অস্ফুট কণ্ঠে পরপর আওড়ালো, "আমাকে আজ পর্যন্ত কেউ আমার বলেনি চাশমিশ। আজ পর্যন্ত কেউ আমার গালে হাত রাখেনি। কেউ আমায় বলেনি আমার জন্য তার ভয় করছে। আমার এই অন্ধকার দুনিয়ায় আজ অবধি পা রাখার দুঃসাহস দেখায়নি কেউ। তুই এলি সিগনোরা, আমায় তোর বললি। কথা দিচ্ছি সিগনোরা, আর কোনো দিন কেউ তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আই সয়ার, আজ থেকে তোর উপর সকল অধিকার শুধু আমার, আর আমার উপর কেবল তোর।" এক মুহূর্ত শান্ত রইল মুগ্ধ। পরক্ষণেই ঝড়ের বেগে রমণীর কোল থেকে তুলে নিল মাথাটা। এক প্রকার তাড়া দেখিয়ে শুধালো, "চাল ওঠ সিগনোরা, গো অ্যান্ড গেট রেডি।" ভরকায় মাহি। বোধগম্যহীনের ন্যায় আচমকা প্রশ্ন ছুড়ল, "মানে, তৈরি হতে হবে কেন?" রুড মানবের মুখের অভিব্যক্তি ধরাছোঁয়ার বাইরে। রমণী প্রশ্ন ছুটতে না ছুটতেই সে আলগোছে দুই হাত তুলে আঁকড়ে ধরল সপ্তদশীর পেলব মুখখানা। ধীরলয়ে শান্ত কণ্ঠে শুধালো, "বিকজ উই উইল গেট ইন্টিমেট চাশমিশ, আই ওয়ানা মেক শিওর দ্যাট ইউ আর মাইন, অনলি মাইন। সো তাড়াতাড়ি ওঠ, ফ্রেশ হয়ে নিজের মতো করে তৈরি হয়ে নে। নিচতলার সবগুলো ঘর ভর্তি করে জামা কাপড় রাখা। তোর যেটা ভালো লাগে সেটা পর। সাজতে ইচ্ছে হলে সাজ, বাট যা করার তা মাত্র 10 মিনিটের মধ্যে করবি। আই ডোন্ট হ্যাভ পেশেন্স এনিমোর।" কিন্তু কথাটা পূর্ণ করবার সময় পেল না মাহি। তার পূর্বেই যুবক এগিয়ে এসে অধর দিয়ে টেনে ধরল সপ্তদশীর তুলতুলে ওষ্ঠপুট।
মিনিট খানেকের উন্মত্ত চুম্বন শেষে রয়ে বিচ্ছিন্ন করল অষ্টপুটের বন্ধন। স্তম্ভিত রমণীর পানে সরু দৃষ্টি তাক করে চিরচেনা অধিকারবোধে হিসহিসিয়ে শুধালো, নো মোর ওয়ার্ডস, গো অ্যান্ড গেট রেডি বিউটি, আই অ্যাম এগারলি ওয়েটিং ফর ইউ। খাল কেটে কুমির আনা প্রবাদটুকুর সঙ্গে বেশ আগে থেকেই পরিচিত মাহি। তবে কুমিরের কাছে গিয়ে ধেই ধেই করে নিজেকে সঁপে দেওয়ার মতো বোকামির সনে আজ প্রথমবারের মতো পরিচিত হলো অভাগী। এই নিয়ে দুঃখের শেষ নেই তার। বিষণ্ণ ভাবনায় ইতিমধ্যেই পার করেছে বরাদ্দকৃত সময়ের 4 মিনিট। পরিশেষে কোনরূপ উপায়ন্তর না পেয়ে বিষণ্ণ মাহি ঠিকই নেমে এলো নিচতলায়। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এগোলো বারান্দার প্রথম কামরার পানে। আনমনে বন্ধ দুয়ার পানে ধাক্কা দিতেই রমণী টের পেল দুয়ার বাইরে থেকে আটকানো। অমনি কপাল গোছায় মাহি, কুঞ্চিত দৃষ্টে তাকায় দরজার দিকে। পরমুহূর্তেই দেখল দরজার গায়ে ঝুলছে মস্ত বড় এক তালাক। মাহি বিরক্ত। এবার চাবি পাবে কোথায় সে? ভাবাবেগে তিক্ত বিরক্তির ছাপ লেপটে রমণীর কদম ঘোরাতে গেলেই অদূর থেকে ছুটে এলো এক তরুণী। এসেই কেমন মাহির উদ্দেশ্যে খ্যাঁক খ্যাঁক করে শুধালো, কি সমস্যা? এখানে কি করেন? আপনি থাকবেন 3 তলায়, তাইলে নিচে কি? অপরিচিত দেখলে খানিক জড়তা বেড়ে যায় মাহির, কণ্ঠে নামে দুর্বলতা। বোকা মানবী খানিক সময় নিয়ে আওড়ালো, আসলে আমি কাপড় নিতে এসেছিলাম, কিন্তু দরজাটা। মুহূর্তেই কপালে গোটা কতক ভাঁজ পড়ল তরুণীর। দাঁত খিচে পরপরই বলে উঠল, কেন? আমার নিরুদিদির স্বামীর দিকে নজর দিয়া শান্তি হয় নাই, এখন আসছেন আমার ভোলা ভালা দিদির কাপড় গুলানো হাতাইতে। বলি, আপনার কি একটু লজ্জা শরম নাই? কট্টর অপমানে চোয়াল শক্ত হয়ে গেল মাহির। জিভ ঠেলে কটা উপযুক্ত বাক্য বেরিয়ে আসতে চাইল যেন। তবুও আদব লেহাজে পরিপূর্ণ মানবী কেমন চুপ করে রইল। শক্ত মুখে তখনই পা ছোটালো সিঁড়ির দিকে। ধূপধাপ কদমে বারান্দা হতে বাঁক নিয়ে যেই না সিঁড়ির অভিমুখে যাবে, অমনি সম্মুখে পড়ল মুগ্ধ। সহসা থমকে দাঁড়ায় মাহি, দৃষ্টি উঁচিয়ে তাকায় মুগ্ধর পানে। মুগ্ধ কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে। গুরুগম্ভীর মুখ তার, 2 হাত গুজে রাখা পকেটে। মুহূর্ত ব্যয়ে গমগমে গলায় জিজ্ঞেস করল, এখনও তৈরি হোসনি কেন? এভাবেই আসবি নাকি আমার বেডে? তৎক্ষণাৎ শক্ত চোয়ালে দৃঢ়তা বাড়ল মাহির, দাঁত তুলল কটমট শব্দ। এক প্রকার ঝাঁঝিয়ে ওড়ালো, হ্যাঁ, এভাবেই যাব, চলুন, যা ইচ্ছে করুন। আমি নতুন করে তৈরি হতে পারবো না, আমার কাছে পড়ার মতো তেমন কিচ্ছু নেই। মুখাবয়বে গাম্ভীর্যের ছাপ বাড়ল মুগ্ধর, কণ্ঠে স্নিগ্ধতা। এতগুলো ঘর ভর্তি নতুন কাপড়, তাতেও তোর হচ্ছে না? নাক ফুলল মাহির, শক্ত মুখে পরপর শুধালো, না, হচ্ছে না। কারণ ওসব কাপড় আমার নয়, মিসেস টুবি অধীর রায়ের, যার জন্য ওসবে আমার কোনো অধিকার নেই।